তো ওই যদি দুজন ব্যক্তি থাকে, একজন কাজ করছেন একজন কোনো কাজ করছেন না, তাহলে যে ব্যক্তিটার মধ্যে কার্য করার ক্ষমতা রয়েছে সে কিন্তু মানব সম্পদের মধ্যে পড়ে। কিন্তু যে ব্যক্তির মধ্যে কার্য করার উৎপাদনমুখিতা কোনো রকম সম্পদ নেই, ক্ষমতা নেই, সে কিন্তু মানব সম্পদের মধ্যে পড়ে না। ঠিক একই রকমের ধরো, তুমি একটা দেশলাই বাক্স কিনে নিয়ে এলে 1 টাকা দিয়ে। এবার সেই দেশলাই বাক্সের মধ্যে যে সমস্ত দেশলাই কাঠিগুলো রয়েছে, সেগুলো যদি দেশলাই বাক্সের সাথে ঘষে দিলে আগুন উৎপন্ন হয় সেখান থেকে, তাহলে সেগুলো সম্পদের মধ্যে পড়বে। কিন্তু যদি এমন দেশলাই কাঠি হয় যেটা থেকে কোনোভাবেই আগুন জ্বলছে না, হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে বা ভিজে গেছে, যে কারণে কোনোভাবেই আগুন জ্বলছে না, তার মানে সেটা কিন্তু সম্পদের মধ্যে পড়বে না। তো এইটুকু আমরা যা সম্পদ বলতে বুঝেছিলাম। আর সম্পদের সংজ্ঞা কে দিয়েছিলেন তোমাদের মনে আছে কারো? আমি একজনের নাম বলেছিলাম, 3টে বৈশিষ্ট্য বলেছিলাম, সেই লোকটির নামটি মনে আছে? জিমারম্যান। জিমারম্যান। অধ্যাপক জীবন। হ্যাঁ, জিমারম্যান। অধ্যাপক জিমারম্যান তিনি কিন্তু সম্পদের সংজ্ঞা দিয়েছিলেন জিমারম্যান। তোমরা কয়লা সম্পর্কে পড়েছি, আজকে এই কয়লা সম্পর্কে ডিটেলসে আমরা জানবো। ঠিক আছে, দেখো, তো প্রাকৃতিক সম্পদ হিসাবে কয়লা, কোল অ্যাজ এ ন্যাচারাল রিসোর্স, আমরা কয়লাকে প্রাকৃতিক সম্পদ বলি। আচ্ছা এটা বলো তো, কোন ধরনের সম্পদের মধ্যে পড়বে? এটা গচ্ছিত সম্পদের মধ্যে পড়বে নাকি প্রবাহমান সম্পদের মধ্যে পড়বে কয়লা? গচ্ছিত না প্রবাহমান বলো? গচ্ছিত। গচ্ছিত সম্পদ। গচ্ছিত সম্পদ। সবাই বলছে গচ্ছিত সম্পদ, তো একদমই সঠিক। এটা কিন্তু অবশ্যই গচ্ছিত সম্পদের মধ্যে পড়বে। কোন সম্পদকে আমরা গচ্ছিত সম্পদ বলবো? না, যে সমস্ত সম্পদগুলো প্রকৃতিতে গচ্ছিত মানে কি, গুছিয়ে রাখা। তুমি যেমন জামা কাপড় গুছিয়ে রাখো, সেরকম ভাবে প্রকৃতির মধ্যে গুছিয়ে রাখা রয়েছে, সেগুলো থেকে এখন এগুলো থেকে আমরা যখন আস্তে আস্তে ইউজ, একটা টাইম পর এমটি হয়ে যাবে, ফুরিয়ে যাবে সবকিছু। সেই ধরনের সম্পদগুলোকে আমরা গচ্ছিত সম্পদ বলি, যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। আর প্রবাহমান সম্পদ কি না, নদীর জলের মতো, এগুলো চির প্রবাহ, মানে কখনো ফুরবে না, যেমন সূর্যের আলো, বাতাস ইত্যাদি। আচ্ছা দেখো, তো বহু কোটি বছর আগে পৃথিবী থেকে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য কারণবশত মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে এসে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়েছে। আমি আগের দিন বলেছি যে উদ্ভিদ থেকে তৈরি হয়েছে কোল, আর প্রাণী থেকে তৈরি হয়েছে কি, পেট্রোলিয়াম। ঠিক আছে, প্রাণী থেকে তৈরি হয়েছে কি, পেট্রোলিয়াম। আচ্ছা নেক্সট দেখো, এই কয়লায় উপস্থিত অঙ্গার বা কার্বন, কয়লার প্রধান উপাদান হচ্ছে কি, কার্বন। এই কার্বনই কয়লাকে জ্বলতে সাহায্য করে, এবং এই কার্বনের কারণে কয়লায় আগুন দিলে সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে যে কয়লার মধ্যে কার্বনের পরিমাণ যত বেশি হবে, সেই কয়লাতে তাপ শক্তির পরিমাণও তত বেশি হবে। তো এই কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে প্রধানত 4টে শ্রেণীতে ভাগ করা যায়। কি কি না, সেগুলোর মধ্যে সর্ব উৎকৃষ্ট 1 নম্বর হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে হচ্ছে বিটুমিন, তারপরে হচ্ছে লিগনাইট, আর তারপরে হচ্ছে সব থেকে নিকৃষ্ট বা খারাপ মানের কয়লা হচ্ছে পিট। ঠিক আছে, দেখো কয়লার শ্রেণীবিভাগ সম্পর্কে এবার আলোচনা রয়েছে। দেখো গুণমান অনুসারে এই যে অ্যান্থ্রাসাইট কয়লা আমরা দেখতে পাচ্ছি, এটা মনে রাখবে, এরকম কয়লা কিন্তু ভারতে নেই। ঠিক আছে, ভারতবর্ষের মধ্যে একটুকু অ্যান্থ্রাসাইট কয়লা পাওয়া যায় না। দেখো গুণমান, অত্যন্ত শক্ত, খুব উন্নত মানের কয়লা, পোড়ালে এই যে অ্যান্থ্রাসাইট কয়লা, সেখানে যখন আমরা আগুন দেব, সেই আগুনটার রং কেমন হয়, নীল উজ্জ্বল আভা নির্গত হয়। মানে আমরা এলপিজি সিলিন্ডার থেকে যখন গ্যাস জ্বালিয়ে যে রান্না করি, সেই টাইমে গ্যাসের যে আগুনটি হয় সেটিকে নীল বলা হয়, তো নীল রঙের হয়। সেরকম অ্যান্থ্রাসাইট কয়লা পোড়ালে সেই আগুনের যে শিখা, সেটার রং হয় নীল। ঠিক আছে, জলীয় বাষ্পের পরিমাণ খুব সামান্য। আমরা জানি যে কোনো জিনিস যত ভেজা থাকবে, তার মধ্যে জলীয় বাষ্প যত বেশি থাকবে, সেই জিনিসটা তত কম পুড়বে। অ্যান্থ্রাসাইট কয়লা সব থেকে ভালো পোড়ে, তার কারণ হচ্ছে এর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম। ঠিক আছে, রং কেমন, উজ্জ্বল কালো রঙের। দেখো সব কয়লাই কালো রঙের হয়ে থাকে, এর মধ্যে একটা চকচকে ভাব থাকে, একটা গ্লসিনেস থাকে। ঠিক আছে, একটা চকচকে ভাব থাকবে। আর কার্বন, দেখো কার্বনের পরিমাণ 85%-এর বেশি, মানে 85 থেকে 95%
কার্বন থাকে, ঠিক আছে। এই কয়লার মধ্যে 85 থেকে 95% পর্যন্ত কার্বন থাকে। সব থেকে বেশি পরিমাণ কার্বনের উপস্থিতি দেখা যায় তাহলে কোন ধরনের কয়লার মধ্যে? অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে সব থেকে বেশি পরিমাণ কার্বনের উপস্থিতি আমরা দেখতে পাই। এবার দেখো ব্যবহার, এই ধরনের কয়লার দাম হয় কি অনেক বেশি, যে কারণে সাধারণ মানুষজন রান্না করা বা অন্যান্য কাজে কিন্তু এই ধরনের কয়লা খুব একটা ব্যবহার করে থাকেন না। তাহলে এই ধরনের কয়লার ব্যবহার কোথায় হয়? দেখো এই কয়লা খুব কম পরিমাণে পাওয়া যায় বলে ব্যবহারও এর কম হয়। কোক, তাপবিদ্যুৎ এবং গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে প্রচন্ড তাপ শক্তি প্রয়োজন হয়, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে বিভিন্ন গ্যাস উৎপাদন, সেই সব ক্ষেত্রে এই ধরনের কয়লা জ্বালিয়ে তাপ শক্তি উৎপন্ন করা হয়। এরপরে আসি বিটুমিনাস কয়লা। দেখো বিটুমিনাস এর গুণমান উন্নত মানের, নরম প্রকৃতির কয়লা। এটি কিন্তু নরম প্রকৃতির, সফট কোল বলা হয়, ঠিক আছে, মনে রাখবে সফট কোল, নরম, ঠিক আছে। দেখো সবচেয়ে বেশি পরিমাণে এই শ্রেণীর কয়লা পাওয়া যায় আমাদের ইন্ডিয়ার মধ্যেও কিন্তু রয়েছে। ইন্ডিয়ার মধ্যে এই বিটুমিনাস কয়লা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, সবচেয়ে বেশি। জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, তবে অ্যান্থ্রাসাইটের থেকে কিছুটা বেশি থাকে। 15 থেকে 30% মতো জলীয় বাষ্প এই কয়লার মধ্যে থাকে, মানে কয়লাটার যে আর্দ্রতা, সেই আর্দ্রতা বেশ কম কয়লার মধ্যে। দেখো রং, এর রং কেমন হয়? এর রং হচ্ছে, এটা দেখো কালো রঙের কয়লা, কিন্তু এর মধ্যে ওই চকচকে ভাব বা গ্লসিনেস কিন্তু নেই কো, ঠিক আছে। অ্যান্থ্রাসাইটের মধ্যে যে একটা চকচকে ভাব ছিল, এর মধ্যে চকচকে ভাব নেই, কিন্তু কালো রঙের এটা। দেখো কার্বনের পরিমাণ 50 থেকে 85% হয়, 50 থেকে 85%। অ্যান্থ্রাসাইটে পড়লাম কত? 85 থেকে 95। অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে 85 থেকে 95, আর বিটুমিনাসের মধ্যে 50 থেকে 85। দেখো তাপ উৎপাদনের ক্ষমতা, কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, এই যে 50 থেকে 85% কার্বন, মানে অনেক বেশি কার্বন এটা। দেখো বিটুমিনাস কয়লা তাপ উৎপাদনের ক্ষমতা অত্যন্ত বেশি। ব্যবহার কি? ব্যবহার হচ্ছে এই ধরনের কয়লার ব্যবহার সর্বাধিক, কারণ কি? বিশেষ করে আমাদের দেশে এই ধরনের কয়লার যোগান রয়েছে, মানে আমাদের দেশের যে কয়লা খনিগুলো রয়েছে সেখানে এই কয়লা পাওয়া যায়, যে কারণে এই ধরনের কয়লাটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়া দেখো জ্বালানি, কোক, গ্যাস, তাপবিদ্যুৎ এবং বিভিন্ন উপজাত দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়, তবে এর দাম কিন্তু বেশি, দাম, ঠিক আছে। দেখো লিগনাইট, এরপরে হচ্ছে লিগনাইট কয়লা। এই যে লিগনাইট কয়লা, এটাকে কি বলা হয়? একে বলা হয়, ঠিক আছে, ব্রাউন কোল। আবার এটাকে টারসিয়ারি বলা হয়, টারসিয়ারি কয়লা। টারসিয়ারি একটা যুগ ছিল, ঠিক আছে, টারসিয়ারি, সেই টারসিয়ারি যুগ থেকে এই কয়লা রয়েছে, সেই কারণে একে টারসিয়ারি কয়লা বলা হয়। মনে রাখবে একটা প্রশ্ন, যে কয়লা কয়লা তৈরি হয়েছে কোন যুগে? কয়লা তৈরি হয়েছে, কেউ বলতে পারবে কোন যুগে কয়লা তৈরি হয়েছিল? দেখো মনে রাখার একটা ট্রিক কি, কয়লার মধ্যে কি থাকে বলো? কার্বনিফেরাস, ভেরি গুড। দেখো কয়লার মধ্যে কি থাকে? কার্বন থাকে। তো সেখান থেকে মনে রাখবে কয়লা তৈরি হয়েছিল কোন যুগে? কার্বনিফেরাস যুগে। কার্বনিফেরাস যুগে কয়লা তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে লিগনাইট কয়লা, সেটা পিট অপেক্ষা উন্নত মানের, ঠিক আছে। মানে আমাদের যেমন গ্রেড সিস্টেম রয়েছে না, যেমন ধরো কেউ যদি 90 থেকে 100 পায়, তাকে আমরা A+ দিই, তারপরে A দিই, তারপরে B+ দিই, তারপরে B দিই, তারপরে C+ দিই, C দিই, তারপরে D পাইছে। তো এই যে আমাদের যেমন পরীক্ষাতে নাম্বার গ্রেড দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যান্থ্রাসাইট কয়লাকে A দিতে পারি, বিটুমিনাসকে B দিতে পারি, লিগনাইটকে C দিতে পারি, এবং পিট হচ্ছে সব থেকে খারাপ D, অর্থাৎ একটু খারাপের থেকে একটু ভালো এই ধরনের কয়লা, ঠিক আছে। জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত 35% কিছুটা আমাদের বেশি থাকছে। দেখো রং কেমন হচ্ছে? এর রং হচ্ছে বাদামি, সেই কারণেই কিন্তু এই কয়লাকে যে দেখতে পাচ্ছ ব্রাউন কোল বলা হয়। এইটা থেকে প্রশ্ন আসে, বাদামি কয়লা বলা হয় কোন? মনে রাখবে লিগনাইট কয়লাকে কিন্তু বাদামি কয়লা বলা হয়। কার্বনের পরিমাণ থাকে
50%, 30 থেকে 50। দেখো তাপ উৎপাদনের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি, পোড়ালে প্রচুর হবে, প্রচুর ধোঁয়া নির্গত হবে। মনে রাখবে যে কয়লাতে যত বেশি কার্বন থাকবে সেই কয়লার বৈশিষ্ট্য কি হবে না, কার্বনের পরিমাণ বেশি হলে ধোঁয়া কম হবে, ছাই কম হবে, উত্তাপ বেশি হবে এবং আগুনের রং নীল হবে। ঠিক আছে, আর কার্বনের পরিমাণ যে কয়লাগুলো আস্তে আস্তে কমতে কমতে থাকবে সেই কয়লা পোড়ালে ধোঁয়া প্রচুর হবে, প্রচুর ছাই উৎপন্ন হবে, তাপ উৎপাদন কম হবে এবং আগুনের রং লাল বা হলুদ রঙের হবে। দেখো এর ব্যবহার কি, পিট কয়লা অপেক্ষা এর ব্যবহার বেশি, গ্যাস, তাপ উৎপাদন প্রভৃতির ক্ষেত্রে কিন্তু এই কয়লা ব্যবহার করে। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের কয়লার ব্যবহার সর্বাধিক, উত্তর বিটুমিনাস। ঠিক আছে, বিটুমিনাস কয়লার ব্যবহার আপনার সর্বাধিক। কথাগুলো কেটে কেটে যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে না। কেটে যাচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে নাকি সব সময়? হ্যাঁ স্যার, মাঝে মধ্যে কেটে যাচ্ছে, মাঝে মধ্যে। আচ্ছা দাঁড়াও, এবার যখন কেটে যাচ্ছে আমি সেগুলো রিপিট করে দিচ্ছি। বেশ, এই যে বিটুমিনাস কয়লা, এই বিটুমিনাস কয়লা এর ব্যবহার সর্বাধিক। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এবার দেখো এই যে পিট কয়লা, পিট কয়লা সম্পর্কে জানবো। এই কয়লা, এই যে পিট কয়লা, এটা হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট। ঠিক আছে, দেখো গুণমান কি না, প্রাথমিক পর্যায়ে জলাভূমি অঞ্চলে সৃষ্ট কয়লা। অর্থাৎ আমাদের পৃথিবীতে যখন ভূমিকম্প হলো সেই সময় ধরো তোমার বাড়ির পাশে একটা পুকুর রয়েছে বা কোনো নদী রয়েছে, সেই নদীর ধারে গাছ রয়েছে বা পুকুরের ধারে গাছ রয়েছে, সেই ভূমিকম্পে সেই সমস্ত গাছগুলো ওই জলা জায়গায় পড়ে, মাটি চাপা পড়ে, সেই জায়গাতে সেই সময় যে সমস্ত কয়লা তৈরি হয়েছিল সেগুলো পিট কয়লা। ঠিক আছে, অর্থাৎ সব থেকে খারাপ জলাভূমি অঞ্চলে তৈরি হয়েছিল এই কয়লা। জলীয় বাষ্প, যেহেতু জলের মধ্যে তৈরি হয়েছে এই কয়লা, তাই জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে। ঠিক আছে, যেমন হয় এর রংটাও বাদামি রঙের হয়, তবে ডিপ ব্রাউন কালার হয় না। ঠিক আছে, লিগনাইটের মতো ব্রাউন কোল, এই জন্য এটাকে বলছি না আমরা। উদ্ভিদের আঁশের মতো ব্রাউন, অর্থাৎ এই কয়লাগুলো দেখতে এরকম, যদি একটা কয়লার টুকরো হয় সেখানে এরকম 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 আঁশ, খাঁজ থাকবে মাছের আঁশের মতো, এবং এগুলো ব্রাউন ব্রাউন কালারের হয়ে থাকে। আচ্ছা, তাপ উৎপাদনের ক্ষমতা কেমন, অত্যন্ত কম হয়, সব থেকে নিকৃষ্ট যে কারণে, মানে এক কেজি, 1 কেজি কয়লা পোড়ালে হয়তো 1 জুল উৎপন্ন হলো, তাপ শক্তি 1 জুল উৎপন্ন হলো, এরকম। মানে বেশি পরিমাণে পোড়াতে হবে কিন্তু তাপ হিট কম দেবে এটা। ছাই প্রচুর উৎপন্ন হবে, প্রচুর ধোঁয়া নির্গত হবে। ব্যবহার কি, এর ব্যবহার প্রায় নেই, শুধুমাত্র বাড়ি ঘরে দেখবে যেগুলো রান্না করা হয়, এখন আর হয় না, আগে হতো কয়লার আঁচে রান্না করা হতো, বা যেখানে কামারশালা থাকতো, অর্থাৎ যেখানে বিভিন্ন লোহার যন্ত্রপাতি বানানো হতো, বিশেষ করে গ্রামের দিকে, আমাদের গ্রামে এখনো রয়েছে, মানে ধান কাটার আগে যেখানে কাস্তে তৈরি করা হয়, কোদাল তৈরি করা হয়, এইসব জায়গাগুলোতে তখন এই ধরনের পিট কয়লা নিয়ে আসা হতো এবং এগুলোকে পুড়িয়ে ওই লোহা পোড়ানোর জন্য ব্যবহার করা হতো। দেখো কোনো কোনো ক্ষেত্রে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, পিট কয়লা। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট নোটস আমাদের রয়েছে। দেখো ভারতের প্রায় 80% কয়লা হচ্ছে বিটুমিনাস। তাহলে যদি প্রশ্ন আসে আমাদের দেশে সব থেকে বেশি কোন ধরনের কয়লা উত্তোলিত হয়, মনে রাখবে বিটুমিনাস কয়লা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় এবং এটা হচ্ছে অ্যান্থ্রাসাইটের পরে সব থেকে গুণমানে উপযুক্ত কয়লা। আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, সেটাও কয়লা। ঠিক আছে, দেখো দ্বিতীয়ত হচ্ছে ভারতের মধ্যে ঝাড়খণ্ডে, মনে রাখবে ঝাড়খণ্ডে কয়লার সবচেয়ে বেশি মজুদ রয়েছে। পয়েন্টগুলো মনে রাখবে, এই লাইনগুলো যেগুলো থেকে প্রশ্ন হতে পারে। ঝাড়খণ্ডের মধ্যে সব থেকে বেশি কয়লা মজুদ রয়েছে, তারপরে রয়েছে ওড়িশা এবং ছত্তিশগড় রয়েছে তারপরে। দেখো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্ডোয়ানা কয়লার ক্ষেত্রে দামোদর উপত্যকায় অবস্থিত। গন্ডোয়ানা, এই একটা যুগ যেমন ওই যে বললাম কার্বনিফেরাস, তারপরে তোমার গন্ডোয়ানা বলো, টারসিয়ারি বলো, এগুলো সব একটা করে যুগ। তো গন্ডোয়ানা কয়লা মানে গন্ডোয়ানা যুগের কয়লা কোন নদীর উপত্যকায় রয়েছে, মনে রাখবে দামোদর নদীর উপত্যকায় কিন্তু রয়েছে। ঝরিয়া, এই যে ঝরিয়া হলো বৃহত্তম কয়লা ক্ষেত্র, তারপর রানীগঞ্জ। আচ্ছা কেউ বলতে পারবে এই ঝরিয়া কোথায় অবস্থিত? ঝরিয়া ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। বাকিরা কি বলছো সবাই, ঝরিয়া কোথায় অবস্থিত?
ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। আর রানীগঞ্জ কোথায় অবস্থিত? রানীগঞ্জ বর্ধমান। আসানসোলের কাছে। হ্যাঁ, ঠিক। তো এই দুটো হচ্ছে আমাদের প্রধান কয়লা খনির মধ্যে পড়ছে। তো মনে রাখবে ঝাড়খণ্ডের ঝরিয়া হলো সব থেকে বৃহত্তম কয়লা খনি ভারতবর্ষের মধ্যে। তারপরে সেকেন্ড আছে আমাদের রাজ্যে রানীগঞ্জ। ঠিক আছে, রানীগঞ্জ। আচ্ছা, দ্বিতীয়ত দেখো, কয়লা মজুতের দিক থেকে ঝাড়খণ্ড প্রথম এবং পশ্চিমবঙ্গের চতুর্থ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গ মানে স্টকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রয়েছে 4 নম্বরে, ঝাড়খণ্ড রয়েছে সব থেকে প্রথম। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র ভারতের প্রাচীনতম কয়লা খনি। মনে রাখবে এই যে রানীগঞ্জের কয়লা খনি, সেটা ব্রিটিশরা খুঁজে পেয়েছিলেন 1774 সালে, এবং সেই টাইম থেকেই কিন্তু কয়লা খুঁড়ে মাটি থেকে তোলা এই 1774 সাল থেকে শুরু হয়। তো এই রানীগঞ্জ কয়লা ক্ষেত্র এটা হচ্ছে ভারতের প্রাচীনতম কয়লা খনি। দেখো, রানীগঞ্জ কয়লা খনি এলাকা প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায়, যে বললে না আসানসোল, তো আসানসোল তো আমাদের পশ্চিম বর্ধমানই রয়েছে, তো পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটি দামোদর নদীর উপত্যকায় অবস্থিত কয়লা খনি। ঠিক আছে, দেখো দামোদর উপত্যকায় অবস্থিত ঝরিয়া, এটা ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। ঝরিয়া যেটা বললে তোমরা, ঝাড়খণ্ডে অবস্থিত, এটা ভারতের সব থেকে বৃহত্তম কয়লা ক্ষেত্র। আর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এখানে দেখো বৃহত্তম আর এই যে মজুতের দিক থেকে এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, একটা ধরো বিশাল বড় একটা বক্স, তার মধ্যে ধরো তুমি 10টা জামা কাপড় রাখলে, সেটা হচ্ছে অনেক বড়। আর একটা ধরো এরকম ছোট্ট বক্স, তার মধ্যে ধরো তুমি 20টা জামা কাপড় ভরে রাখলে। ঠিক আছে, সেরকম মানে বৃহত্তম মানে হচ্ছে সব থেকে বড়, সব থেকে বেশি দূর পর্যন্ত কয়লা খনিটা প্রসারিত রয়েছে। আর আমাদের মজুতের দিক থেকে মানে কি, যে আয়তন অনুসারে কত কয়লা তার মধ্যে রয়েছে সেটা বৃহত্তম। আর আমাদের মজুতের দিক থেকে যে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ আছে, সেইটার মধ্যে এটা পার্থক্য। নেক্সট দেখো, আমাদের যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে, দেখো হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট কোল রিজার্ভ। যে যে রাজ্যগুলোতে সব থেকে বেশি পরিমাণে কয়লা খনি রয়েছে, তার মধ্যে সব থেকে প্রথম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে রয়েছে সব থেকে বেশি কয়লা রিজার্ভ কিন্তু। ঠিক আছে, তারপরে রয়েছে ওড়িশা, তারপরে রয়েছে ছত্তিশগড়, তারপরে রয়েছে পশ্চিমবাংলা। তো আমাদের রাজ্যের স্থানটা মনে রাখবে, কয়লার মজুতকরণে বা কয়লার মজুতে আমাদের রাজ্য হচ্ছে 4 নম্বরে। সব থেকে বেশি কয়লা মজুত রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, আর আমাদের রাজ্য আছে পশ্চিমবঙ্গ আছে 4 নম্বরে। যেমনটা এইদিকে বাম দিকের ম্যাপটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো প্রাকৃতিক সম্পদ হিসাবে জল সম্পদ। আশা করি কয়লা নিয়ে সমস্যা নেই। ছবিটা একবার দেখে নেবে, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিটের গুগলে সার্চ করে, তাহলেই বুঝতে পারবে। অ্যান্থ্রাসাইট কয়লাটা হচ্ছে চকচকে, আর কিছুই নয়, আর বাদ বাকি কয়লাগুলো চকচকে না। দেখো প্রাকৃতিক সম্পদ হিসাবে জল সম্পদ। জল মানুষের অপরিহার্য পুনর্নবীকরণ প্রবাহমান প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে। এটাকে প্রবাহমান সম্পদ কেন বলা হচ্ছে? কারণ আমরা ক্লাস 5-এ তোমরা জলচক্র বলে একটা জিনিস পড়েছিলাম আমরা, তাই না? জলচক্র, যেখানে সূর্যের আলোতে জল কি হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে, সেই জল কি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত থেকে আবার জল জলাশয়ের মধ্যে ফিরে আসছে। তো এইটাকে আমরা জলচক্র পড়েছিলাম। তো এইভাবে এই যে জলের চক্রাকার আবর্তন, এটাকেই জলচক্র বলে। এর মাধ্যমে এই যে টোটাল জল সম্পদ, সেটা কিন্তু আমাদের কি বলবো, মানে শিলামণ্ডল থেকে বায়ুমণ্ডলে, আর বায়ুমণ্ডল থেকে শিলামণ্ডলে আবর্তন হয়। মানে যখন বাষ্প হয়ে যায়, আকাশে উঠে যায়, তখন সেটা বায়ুমণ্ডলে যাচ্ছে, আবার বৃষ্টি হয়ে তোমার শিলামণ্ডলে ঝরে পড়ছে। হ্যাঁ, দেখো জল মানুষের অপরিহার্য পুনর্নবীকরণযোগ্য বহমান প্রাকৃতিক সম্পদ। জলের উৎস হলো বৃষ্টিপাত, নদী, ভৌমজল, পুকুর, সাগর, মহাসাগর ইত্যাদি। সমগ্র পৃথিবীতে যদি আমরা পার্সেন্ট হিসেবে বলি, তো 71% হচ্ছে আমাদের জলভাগ এবং 29% হচ্ছে স্থলভাগ। আমরা জল দূষণ চ্যাপ্টার করার সময় মোটামুটি সবই করেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, সমগ্র পৃথিবী জলের মাত্র 1% পানীয় জলের মধ্যে রয়েছে। মনে রাখবে 99% জল পানযোগ্য নয়। ঠিক আছে, সাধু জলের 99%, সাধু জল নয়, মোট পৃথিবীতে সঞ্চিত জলের 99% জল কিন্তু আমরা পান করতে পারি না। আমাদের পানযোগ্য জল হচ্ছে কত? মাত্র 1%। দেখো সমগ্র পৃথিবীর মাত্র 1% পানীয় জল হিসাবে আমরা ব্যবহার করি। সমগ্র পৃথিবীর বাকি 97
জল সমুদ্রে রয়েছে এবং বাকি 2% হিমবাহের মধ্যে বরফ আকারে জমে রয়েছে। ঠিক আছে, এরপরে আসি শক্তি সম্পদ। আমি জল সম্পদ নিয়ে আর কিছু দিইনি, কারণ জল নিয়ে টোটাল আমাদের যা বাদ বাকি আছে, জল দূষণ, বিওটি, সিওটি, সেই সবগুলো আমরা জল দূষণ চ্যাপ্টারে পড়েছি। আচ্ছা, নেক্সট দেখো আমাদের শক্তি সম্পদ বা এনার্জি রিসোর্স। এনার্জি রিসোর্সের মধ্যে একটা প্রশ্ন প্রথম মনে রাখবে, হোয়াইট কোল। হোয়াইট কোল বলা হয় কোন এনার্জিকে, কেউ বলতে পারবে? জলবিদ্যুৎ। কেন বলা হয়? বলতে পারবে কেন বলা হয় জলবিদ্যুৎকে হোয়াইট কোল? বলো, নাসরিন বলবে? চেষ্টা করো একটু সাধারণ বুদ্ধি দিয়ে। হোয়াইট কোল মানে সাদা কয়লা, যে কয়লা দূষণ ঘটায় না, ঠিক সেই কারণে। ঠিক আছে, জলবিদ্যুৎ পদ্ধতিতে মানে বিদ্যুৎ উৎপাদনে আমাদের কোন রকম প্রাকৃতিক দূষণ সৃষ্টি হয় না, সেই কারণে জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলা হয়। এটা মনে রাখবে, হোয়াইট কোল বলা হয় কাকে? জলবিদ্যুৎ। কেন বলা হয়? কারণ জলবিদ্যুৎ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে কোন রকম দূষণ হয় না, সেই কারণে। আচ্ছা দেখো, শক্তি সম্পদ। শক্তি সম্পদকে আমরা দুই ভাগে ভাগ করি, যেটা তোমাদের বললাম। একটা হচ্ছে গচ্ছিত সম্পদ, সেই সমস্ত সম্পদ যেটা কিছু না কিছু দিন শেষ হয়ে যাবে, মানে প্রকৃতিতে গুছিয়ে রয়েছে, রিজার্ভ রয়েছে যেগুলো, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এগুলো। আর একটা হচ্ছে প্রবাহমান সম্পদ বা অফুরন্ত সম্পদ বা অক্ষয়িষ্ণু সম্পদ। গচ্ছিত সম্পদের অপর নাম ক্ষয়িষ্ণু সম্পদ, মনে রাখবে, যেটা ক্ষয় হয়ে যাবে। আর প্রবাহমান শক্তি সম্পদ যেটাকে অফুরন্ত শক্তি সম্পদ বলে, যেমন বায়ু শক্তি, জল সম্পদ কিন্তু অফুরন্ত সম্পদের মধ্যে পড়বে। আর কি সৌরশক্তি, এই সমস্তগুলো। এবার দেখো, গচ্ছিত শক্তি সম্পদ বা ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি, এগুলো গচ্ছিত ক্ষয়শীল শক্তির উদাহরণ। অর্থাৎ এগুলো প্রকৃতিতে রিজার্ভ রয়েছে, কিন্তু ব্যবহার করতে করতে একটা টাইম শেষ হয়ে যাবে, তারপরে মানুষ চাইলে এগুলোকে আবার পুনরায় রিনিউ করতে পারবে না। দেখো, এই জাতীয় শক্তিগুলির সংরক্ষণ প্রয়োজন, কারণ বিপুল পরিমাণে ব্যবহার করলে এই সমস্ত শক্তি এক সময় শেষ হয়ে যাবে। এরপর আসছে প্রবাহমান শক্তি সম্পদ বা অফুরন্ত শক্তি সম্পদ। সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি হলো নবীকরণযোগ্য শক্তি। এদের বারবার ব্যবহার করা যায়। এই ধরনের শক্তি সম্পদ দূষণমুক্ত ও অফুরন্ত হওয়ার জন্য মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের বাহক, যেটাকে আমরা গ্রিন এনার্জি বলে থাকি। গ্রিন এনার্জি। গ্রিন এনার্জি কাদের বলবো? গ্রিন এনার্জি আমরা তাদেরকেই বলবো যে সমস্ত শক্তি সম্পদ ব্যবহার করলে আমাদের কোনো রকম পরিবেশ দূষিত হবে না, যেমন সিএনজি বলতে পারো, বা ইলেকট্রিসিটি বলতে পারো। এখন যে বিভিন্ন যানবাহন তৈরি হচ্ছে, সেগুলো সব গ্রিন এনার্জির উপরে কিন্তু নির্ভর করে তৈরি করা, অর্থাৎ আমাদের পরিবেশকে যেগুলো কোনো রকম ভাবেই দূষিত করবে না, সেগুলোকে আমরা গ্রিন এনার্জি বলছি। দেখো, জলবিদ্যুৎ শক্তি থেকে কোনো দূষণ ছাড়াই শক্তি পাওয়া যায় বলে এই জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়, যেটা তোমাদের বললাম, একে সাদা কয়লা বলা হচ্ছে। এবার আসছি আমরা শক্তি শ্রেণী বিভাগে। শক্তি শ্রেণী বিভাগ, এটাও তোমাদের সিলেবাসে এইটুকুই জাস্ট কাট করে দিয়েছে যে আমাদের প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি যেটা। তো শক্তি শ্রেণী বিভাগ তার ব্যবহারের উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি শক্তিকে। কি কি? একটা হচ্ছে প্রচলিত শক্তি, আর একটা হচ্ছে অপ্রচলিত শক্তি। প্রচলিত কথার অর্থ কি? যেটা প্রচলিত রয়েছে, ঠিক আছে? যেমন এই যে তোমরা যারা রয়েছে সবাই, যে জিনিসটা প্রচলন রয়েছে, মানে ধরো তোমরা সবাই সাইকেল চালাতে জানো, তোমরা সবাই বাইক চালাতে জানো, তো সেটা হচ্ছে প্রচলন তোমাদের কাছে। এবার তোমরা কেউ কোনোদিন ট্রেন চালাওনি বা এরোপ্লেন চালাওনি, সেগুলোর অপ্রচলন রয়েছে। ঠিক সেরকমই যে ধরনের শক্তিগুলো থেকে আমরা বরাবর কোনো না কোনো শক্তি উৎপাদন করে আসছি, যেমন জলবিদ্যুৎ বলতে পারো, তাপবিদ্যুৎ বলতে পারো, এগুলো সব প্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি কোনগুলো পড়বে? যে সমস্ত নিত্য নতুন শক্তিগুলোকে আমরা তৈরি করেছি কিন্তু এখনো সেগুলোর ব্যবহার পুরোপুরি শুরু হয়নি, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক শক্তি যেটাকে বলি, ঠিক আছে? সেটা আমাদের তারাপুরে আছে জানো, প্রথম তৈরি হয়েছিল সেটা, কিন্তু তারপরে কি না, এটা বিশ্বব্যাপী এখনো আস্তে আস্তে প্রচলিত হচ্ছে, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত খুব বেশি এটা কিন্তু গড়ে ওঠেনি। ঠিক সেরকমই সৌরশক্তি বলতে পারো, সোলার প্যানেল। দেখো, এখনো পর্যন্ত আমরা এখানে যতজন রয়েছি
প্রত্যেকের বাড়িতেই দেখো নির্দিষ্ট একটা ইলেকট্রিসিটি পোল থেকে কারেন্ট আসে, এবং মাসের শেষে 3 মাস অন্তর অন্তর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয়। খুব কম জনের বাড়িতেই দেখবে বাড়িতে সোলার প্যানেল রয়েছে, তাই না? ঠিক কারণ এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি, এখন অচিরাচরিত শক্তি, যেগুলো প্রচলন এখনো হয়নি। দেখো, চিরাচরিত শক্তি কি না, যেটা সবাই ব্যবহার করে আসছে। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলো মানুষ বহুদিন ধরে ব্যবহার করে আসছে, অর্থাৎ শক্তির উৎস হিসাবে যেগুলোর প্রচলন বেশি, সেগুলোকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে। আরো যদি একটু সহজ উদাহরণ দিই তোমাদের কাছে, যে একটা টাইমে যখন সেই আমাদের কাছে সুইচ দেওয়া ছোট ছোট মোবাইল ফোন ছিল, তখন সেগুলো ছিল প্রচলিত মোবাইল ফোন, তাই না? সেগুলোই সবাই ব্যবহার করতাম। সেখানে দেখবে প্রথম একটা স্যামসুং এর এরকম ছোট্ট বড় টাচ স্ক্রিন ফোন ছিল, এরকম স্যামসুং এর ছোট্ট বড়, এখানে মাঝখানে একটা জাস্ট সুইচ ছিল, এরকম ছোট্ট। এইটা ছিল প্রথম টাচ স্ক্রিন ফোন অ্যান্ড্রয়েডের মধ্যে। তো সেই টাইমে ধরো তোমার গ্রামে কেউ একজন সেই মোবাইল ফোনটা কিনে আনলো, তার মানে কি, সে তখন একটা অপ্রচলিত জিনিসকে প্রচলন করলো সেই গ্রামে এসে। হ্যাঁ, তোমরা সবাই তখন দেখছো যে এটা কি রকম, স্ক্রিনের মধ্যে হাত দিচ্ছি, টাচ নিয়ে নিচ্ছে, তাই না? তো সেরকমই ব্যাপারটা। তো যে শক্তিগুলো চিরাচরিত সবাই ব্যবহার করে আসছে, সেটা চিরাচরিত শক্তি। দেখো, দীর্ঘকাল ধরে ব্যবহার হওয়ার ফলে চিরাচরিত শক্তির উৎস এবং ব্যবহারের প্রযুক্তি সহজলভ্য। চিরাচরিত শক্তির উৎসগুলো হলো কি না, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তেজস্ক্রিয় খনিজ দ্রব্য। ঠিক আছে, এখানে কিন্তু পারমাণবিক শক্তির কথা বোঝানো হচ্ছে না, বিভিন্ন খনিজ দ্রব্য যেগুলো থেকে উৎপন্ন করা হচ্ছে শক্তি। বড় আকারের খরস্রোতা নদী, সেই নদীর জল থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। সেই কারণেই জলবিদ্যুতে কোনো রকম দূষণ হয় না, কারণ নদীর যে স্রোতের জল, সেই স্রোতের জলে টারবাইনের পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখানে কোনো কয়লাও পোড়াতে হয় না, কোনো পারমাণবিক বিষক্রিয়াও থাকে না এখানে। ঠিক আছে, দেখো, খরস্রোতা নদীভিত্তিক জলবিদ্যুৎ ছাড়া বাকিগুলো পুনর্নবীকরণযোগ্য নয়। অর্থাৎ এই যে কয়লা, খনিজ তেল রয়েছে, এগুলো পুনর্নবীকরণযোগ্য নয়, এগুলো গচ্ছিত সম্পদ। দেখো, খরস্রোতা নদী ছাড়া শক্তির বাকি উৎসগুলোর ভান্ডার গচ্ছিত। ব্যবহারের ফলে ক্রমহ্রাসমান এগুলো, অর্থাৎ আস্তে আস্তে কমে যাবে, ফুরিয়ে যাবে। এগুলি জলবিদ্যুৎ ছাড়া ব্যবহারে পরিবেশ দূষিত হয়। জলবিদ্যুৎ ব্যবহারে মনে রাখবে কোনো রকম পরিবেশ দূষিত হয় না, যে কারণে আমরা এটাকে হোয়াইট কোল বললাম। দেখো, উৎপাদনের প্রাথমিক খরচ কম হলেও পরবর্তী সময় ইউনিট পিছু উৎপাদনের ব্যয় বেশি, তাই না? দেখবে প্রথমে তুমি তোমার বাড়িতে ধরো নতুন একটা বাড়ি করলে, তুমি ইলেকট্রিসিটির কানেকশন নেবে, খুব অল্প কিছু টাকা, কয়েক হাজার টাকা দিলে তোমার বাড়িতে মিটার কানেকশন হয়ে গেল। কিন্তু এরপরে প্রচলিত শক্তিতে কি হচ্ছে না, তোমাকে প্রতি 3 মাস অন্তর অন্তর 2000 বা 2500 টাকা করে ইলেকট্রিসিটির বিল দিতে হচ্ছে। ঠিক আছে, এসি টেসি চাইলে তো আরো অনেক বেশি আসবে কারেন্টের বিল। কিন্তু দেখো, অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তির মূল পার্থক্যটা এখানে, যে এই যে অচিরাচরিত শক্তিগুলো রয়েছে, সেগুলো যে স্থাপনের প্রাথমিক ব্যয় অনেকটা বেশি। অর্থাৎ তুমি যদি এখন তোমার বাড়িতে সোলার প্যানেল লাগাবো ভাবো, মোটামুটি তোমাকে এখন তোমার পকেট থেকে 5 থেকে 7 লক্ষ টাকা বের করতে হবে, তবে তোমার বাড়িতে মানে 5 to 7 লাখ রুপির মধ্যে তোমার বাড়িটা সোলার প্যানেলের মধ্যে চলবে। অর্থাৎ তোমাকে কোনো রকম আর ইলেকট্রিসিটির বিল দিতে হবে না, সূর্যের আলো থেকে তোমার বাড়িতে সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি চলবে। কিন্তু এটা প্রাথমিক যে খরচ, এই যে 5-7 লাখ টাকা দিয়ে স্থাপন করার জন্য, এই খরচটা অনেক বেশি অচিরাচরিত শক্তির ক্ষেত্রে। তারপরে আর কোনো খরচ নেই, শুধু জাস্ট একটু মেইনটেনেন্স খরচা রয়েছে। এইটা হচ্ছে মেইন পার্থক্য, যে চিরাচরিত শক্তি সেগুলো প্রাথমিক ব্যয় কম, পরবর্তীতে সেগুলোর ব্যয় বেশি। আর অচিরাচরিত শক্তি, সেটা প্রাথমিক ব্যয়টা অনেক বেশি, পরবর্তীতে এই ধরনের শক্তিগুলোর ব্যয় অনেক কম। দেখো, অচিরাচরিত শক্তি বলতে সেই সমস্ত শক্তিকে বোঝায় যে উৎসগুলো থেকে মানুষ ইদানিং জ্বালানি শক্তি আহরণ করার চেষ্টা করছে, যেমন বাদ শক্তি বা বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, সৌর শক্তি ইত্যাদি। আসলে চিরাচরিত শক্তির যোগান ভবিষ্যতে অনিয়মিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলেই মানুষ অচিরাচরিত শক্তির আহরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শক্তির উৎসগুলি ভান্ডার অফুরন্ত রয়েছে, অর্থাৎ যত প্রকারের অচিরাচরিত শক্তি রয়েছে সবাই কিন্তু অফুরন্ত ভান্ডারে দেবে। ঠিক আছে, শেষ হবে না, নিঃশেষিত হওয়ার কোনো রকম আশঙ্কা নেই। এগুলি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। অচিরাচরিত শক্তি উৎপাদনে প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তী সময় ইউনিট পিছু উৎপাদন ব্যয় অনেক কম। ঠিক আছে, দেখো, বর্তমানে পৃথিবীর যে পরিমাণ শক্তির প্রয়োজন, তার সব থেকে বেশি পাওয়া যায় খনিজ তেল থেকে। খনিজ তেল বর্তমানে, ঠিক আছে, কিছু বছর আগে পর্যন্ত সেটা পাওয়া যেত কয়লা থেকে। ঠিক আছে, আর ইন ফিউচার যেগুলো স্মার্ট কান্ট্রি রয়েছে, তারা কি থেকে পাচ্ছে, নিউক্লিয়ার বা পারমাণবিক শক্তি থেকে। পারমাণবিক শক্তি থেকে আমরা আগেও একবার বলেছিলাম তোমাদের যে 8,000 মেট্রিক টন কয়লা পুড়িয়ে 8,000 মেট্রিক টন কয়লা, সেই কয়লাকে পুড়িয়ে আমরা যে পরিমাণ তাপ শক্তি পাবো, মাত্র 100 গ্রাম ইউরেনিয়াম পোড়ালে, ইউরেনিয়াম যেটা পারমাণবিক শক্তি,
ইউরেনিয়াম পোড়ালে সেই সমপরিমাণ তাপ শক্তি আমরা পাবো। মানে মোটামুটি মাত্র 100 গ্রাম যদি ইউরেনিয়াম পোড়ানো হয়, সেই ইউরেনিয়াম পুড়িয়ে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে, তোমার মোটামুটি যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটায় 1 মাস ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে। ঠিক আছে, আর সেই সেম পরিমাণ ইলেকট্রিসিটি কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করতে গেলে আমাদের 8000 মেট্রিক টন কয়লা লাগবে। তো আমাদের এই দিক থেকে দেখতে গেলে পারমাণবিক শক্তি অনেক বেশি সস্তার হয়। আচ্ছা, সমৃদ্ধি একটু মাইক্রোফোনটা অফ করবেন। বেশ, তাহলে বোঝা গেল। কিন্তু এবার এই পারমাণবিক শক্তির বেশ কিছু খারাপ দিক রয়েছে। কি? যেমন এই যে পারমাণবিক শক্তিগুলো রয়েছে সেগুলোর মানে বিষক্রিয়ার একটা ভয় রয়েছে, সব জায়গায় এটা তৈরি করা যায় না। তোমরা যেমন এর আগে পড়েছো MIC মিগ গ্যাস দুর্ঘটনা, সেরকম চেরনোবিলের যে দুর্ঘটনা ইউক্রেনের, সেই সব জিনিসগুলো কিন্তু সেরকম ভাবে কিন্তু হতেই থাকে, অর্থাৎ এর মধ্যে একটা রিস্ক থেকে যায় তো ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষেত্রে। আচ্ছা দেখো, প্রাকৃতিক সম্পদ হিসাবে বায়োডিজেল, এই বায়োডিজেল কি থেকে তৈরি করা হয় কেউ বলতে পারবে? বায়োডিজেল কি থেকে তৈরি করা হয়? একটা উদ্ভিদ, জ্যাট্রোফা জ্যাট্রোফা জ্যাট্রোফা, জ্যাট্রোফা উদ্ভিদ থেকে কিন্তু বায়োডিজেল তৈরি করা হয়। ঠিক আছে, জ্যাট্রোফা, জ্যাট্রোফা নামক একটা উদ্ভিদ। আমি উদ্ভিদের ছবিটা দেখাচ্ছি তোমাদের, দেখো এর অপর নাম হচ্ছে জৈব ডিজেল বা বায়োডিজেল। জৈব বায়োডিজেল উদ্ভিদ এবং প্রাণীর চর্বি থেকে তৈরি এক প্রকার জ্বালানি। জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা ও ক্ষতিকর প্রভাব হতে মুক্তির জন্য বিকল্প জ্বালানি হিসাবে এর উদ্ভাবন করা হয়। পরিত্যক্ত যে রান্নার তেল, উদ্ভিজ্জ বিভিন্ন জিনিস, এই সমস্ত কিছু বিভিন্ন প্রাণীর চর্বি, এই সবগুলোকে প্রক্রিয়াজাত করে এই ধরনের তেল উৎপন্ন করা হয়। কিছু উদ্ভিদের বীজ থেকে এই তেল তৈরি করা হয়, এদের বলে ডিজেল গাছ। ঠিক আছে, বাংলাতে ডিজেল ট্রি বলা হয় এগুলোকে। যেমন কি যেমন এই যে দেখো জ্যাট্রোফা নামক একটা গাছ, এটা মনে হয় সম্ভবত 2022 সালে এসেছিল এই বন্ধুটা। জ্যাট্রোফা উদ্ভিদ থেকে কিন্তু বায়োডিজেল উৎপন্ন করা হয়। এছাড়া কি সরষে, সূর্যমুখী, সয়াবিন, বাদাম ইত্যাদি, মানে সহজ ভাষায় বললে যে সমস্ত উদ্ভিদ থেকে তেল পায় এবং সেই তেলটা আগুনে জ্বলে দহনযোগ্য, সেই ধরনের উদ্ভিদগুলো থেকেই আমরা বায়োডিজেল উৎপন্ন করতে পারবো। কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় এই যে জ্যাট্রোফা গাছ, এই জ্যাট্রোফা গাছের মধ্যে এক প্রকার বীজ হয়, সেই বীজ থেকে আমরা কিন্তু বায়োডিজেল উৎপন্ন করতে পারি। মানে সেই জ্যাট্রোফা গাছের ওই যে বীজ, সেটাকে সংগ্রহ করে সেটাকে যখন আমরা পিষে দেব, তখন সেখান থেকে আমরা বায়োডিজেল উৎপন্ন করতে পারবো। তোমাদের যদি আমি দেখাই জ্যাট্রোফা, এটা মোটামুটি ঠিক থাকবে, চারিদিকেই দেখা যায় এই উদ্ভিদটাকে। এই যে এই গাছটা আমরা প্রায়শই দেখে থাকি রাস্তার আশেপাশে। স্যার লাল লাল ফুল, এই যে এরকম লাল লাল পাতা হয়। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে বীজ। এই বীজগুলোকে প্রেসার মাধ্যমে যে তেল পাওয়া যায়, সেই যে জ্যাট্রোফা থেকে, এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের জ্যাট্রোফা থেকে এরকম আমরা বায়োডিজেল উৎপন্ন করি। এরকম ফুল হয় লাল লাল, যেমন সৌভিক বললে, আর এটা হচ্ছে ফল। ঠিক আছে, আমাদের এদিকে যেগুলো হয়, ছোটবেলাতে দাঁতের যন্ত্রণা হতো তখন এগুলোকে দাঁতে লাগানো হতো এই ধরনের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জ্যাট্রোফা ট্রি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জ্যাট্রোফার যে সিডস গুলো থাকে, এই ধরনের এই বীজগুলোকে পিষে দিয়ে সেখান থেকে বায়োডিজেল উৎপন্ন করা হয়। এছাড়া আমরা জ্যাট্রোফা ছাড়াও সর্ষের তেল বা দহনযোগ্য যে কোনো তেল থেকেই আমরা বায়োডিজেল উৎপন্ন করতে পারি, কিন্তু এই জ্যাট্রোফা থেকে আমরা সব থেকে বেশি বায়োডিজেল উৎপন্ন করতে পারি।
বলো। বলো, কিছু বলবে? শুনতে পাচ্ছি না তোমার কথাটা নাস্টিন, হেডফোনটা খুলে বলো, প্রবলেম করছে। স্যার বলছি বায়োডিজেলটা কি স্যার, ডিজেল যেটা বলে সেটাই নাকি? ওটা হুম, বলুন তো। বায়োডিজেল কি না, আমরা যে ডিজেল দেখি সেই ডিজেলটা কি থেকে তৈরি হয়? পেট্রোলিয়াম থেকে, মানে সেটা জীবাশ্ম জ্বালানি থেকে। আর বায়োডিজেল কি না, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ থেকে তৈরি করে। মানে যেমন ধরো কোনো প্রাণীর চর্বি, এই যে জ্যাঠুরবা গাছের বীজ, এই সমস্তগুলোকে পিষে সেখান থেকে যে তেল উৎপন্ন হয়, সেই তেলটাকে প্রক্রিয়াকরণ করে বায়োডিজেল উৎপন্ন করা হয়। মানে এটা কোনো রকম খনিজ সম্পদ নয়, বায়োডিজেল কোনো রকম খনিজ সম্পদ নয়, এটা বায়ো অর্থাৎ জীব থেকে তৈরি হয়। যেমন আমরা বায়োগ্যাস পড়েছি, যেমন গোবর গ্যাস। গোবর গ্যাস যেমন কোনো খনিজ সম্পদ নয়, খনির মধ্যে গ্যাস থাকে, এলপিজি গ্যাস থাকে, কিন্তু মিথেন এরকম গ্যাস থাকে, কিন্তু গোবর গ্যাস বা সিএনজি এগুলো তো প্রাকৃতিক গ্যাস নয়, এগুলো মানুষ তৈরি করে। তো সেরকমই এটাও। বোঝা গেছে? হ্যাঁ, বেশ। এবার আসি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমরা যদি বলি যে হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, সহজ ভাষায় বললে দেখো, তুমি ধরো আজকে চাকরি করলে, তুমি চাকরি করে তুমি ধরো 40 লক্ষ টাকা তুমি সঞ্চয় করতে পারবে। ঠিক আছে, মোটামুটি খরচ টরচ করে সারা জীবনে 40 লক্ষ টাকা তুমি সঞ্চয় করতে পারবে। এবার যদি তোমার মনে হলো যে কি না, আমি 40 লক্ষ টাকাটা সঞ্চয় না করে আমি 30 লক্ষ টাকা দিয়ে মুম্বাই একটা ফ্ল্যাট কিনে নিই। ফ্ল্যাট কিনে নিলে একটা, বাকি 10 লক্ষ টাকা তুমি জুয়া খেলে উড়িয়ে দিলে, ব্যাস 40 লক্ষ টাকা হারিয়ে গেল। এটা এক রকমের হতে পারে খরচ করা। আর কি হতে পারে না, তুমি তোমার প্রয়োজনীয় জিনিসের পিছনেই টাকাটা খরচ করলে। মানে তোমার এই যে জীবনে 40 লক্ষ টাকা তুমি ইনকাম করেছো, সেখান থেকে তুমি 10 লক্ষ টাকা তোমার জীবনে খরচ করলে। মানে ওষুধপত্র, খাওয়া দাওয়া, কেনাকাটা, এইসব একটা মানুষের জীবনে যা যা দরকার সাধারণ, মানে মাত্রা অতিরিক্ত না খরচ করে যেটুকু দরকার সেটুকুতে 10 লাখ টাকা তুমি খরচ করলে, বাকি 30 লক্ষ টাকা তুমি তোমার সন্তানদের জীবনের ভবিষ্যতের জন্য রেখে দিলে। এইটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা পরিবেশে, প্রকৃতিতে তো প্রচুর কয়লা রয়েছে, তাই না, প্রচুর পেট্রোলিয়াম রয়েছে। আমরা তো মনে করলেই পারি যে প্রচুর পেট্রোলিয়াম, প্রচুর কয়লা, প্রচুর জল তুলে নিয়ে সব কিছুই এই 2024 থেকে 2200 সালের মধ্যেই সব কিছু ফুরিয়ে দিতে। কিন্তু মানুষ সেটা করবে না, কারণ কি, মানুষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চায়। অর্থাৎ এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে যেখানে আমরা কোনো জিনিসের যে ব্যবহার সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও যাতে তারা ব্যবহার করতে পারে, সেই জন্য তাদের জন্য মজুদ রেখে যাব। ঠিক আছে, সেটাই। দেখো, সুস্থায়ী উন্নয়নের সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা দিয়েছেন কে না, ব্র্যান্ড ল্যান্ড কমিশন। ব্র্যান্ড ল্যান্ড, এটা অনেক জায়গায় তুমি ব্রুন্ট ল্যান্ড বলেও থাকবে, ব্রুন্ট ল্যান্ড, ব্রুন্ট ল্যান্ড বলেও থাকে। ব্রুন্ট ল্যান্ড বা ব্র্যান্ড ল্যান্ড কমিশন এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের সংজ্ঞা বা এর ধারণা প্রথম নিয়ে আসে। তারা 18টা ইন্ডিকেশন দিয়েছিলেন, 18টা চিহ্ন দিয়েছিলেন, যেগুলোর উপর এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট দাঁড়িয়ে রয়েছে। দেখো, তো সুস্থায়ী উন্নয়নের সবচেয়ে জনপ্রিয়, এটা তো বললাম। সুস্থায়ী উন্নয়ন বলতে বোঝানো হয়েছে উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের ক্ষমতার সাথে আপোষ না করে তোমাদের চাহিদা পূরণ করা। মানে কি, আমি যে উদাহরণটা বললাম, ধরো একজন ব্যক্তি সে 40 লক্ষ টাকা আয় করলো, এবার সে বলল সে সবটাই তার ভবিষ্যৎ প্রজন্ম, তার সন্তানদের জন্য জমিয়ে রাখবে 40 লক্ষ। এবার তার কি দরকার, তার ঔষধ দরকার। সে ঔষধ খেলো না এই টাকা খরচ করে, ভেঙে যাবে বলে সে বিনা ঔষধ না খেয়ে রোগের জন্য মরে গেল। ঠিক আছে, এটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। অর্থাৎ পুরোটাই আমি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবো, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। আবার আমি জুয়া খেলে পুরো টাকাটাই উড়িয়ে দেবো, এটাও সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে তোমার যতটা দরকার ততটা তুমি ব্যবহার করো, বাদ বাকি যে জিনিসটা রয়েছে, উদ্বৃত্ত জিনিস যেটা রয়েছে, সেই জিনিসটা তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেভ করো। মানে আমি বাজে খরচ করব না, আবার খরচ করবই না এমনও নয়, সেটাই। এখানে টাকা পয়সার কথা বললাম, এবার পরিবেশের ক্ষেত্রে, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য।
অর্থাৎ কয়লা, পেট্রোলিয়াম, ভৌম জল আমাদের যতটুকু দরকার আমরা ততটাই ব্যবহার করব, বাকিটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেবো। ভবিষ্যৎ প্রজন্ম আবার তাদের মতো ব্যবহার করে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দেবে। এই যে ধারণা, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর জন্য কি হয়েছে, এর উপকারিতা কি? উপকারিতা হচ্ছে প্রাকৃতিক সম্পদের যে খরচ সেইটা অনেকটা কমেছে। মানে মানুষ এখন বুঝতে শিখেছে যে হ্যাঁ, আমাদের পরেও আমাদের যে ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে হবে, তারাও তো জল পান করবে, তারাও তো কয়লার তাদেরও দরকার, তাদেরও পেট্রোলিয়াম দরকার, তাদেরও পেট্রোল দরকার যানবাহনের জন্য। তো সেই কারণে মানুষ যে মাত্রা অতিরিক্ত ব্যবহার সেটা কমিয়েছে। এর প্রধান লক্ষ্যগুলো কি কি? প্রথমত হচ্ছে দারিদ্রতা দূরীকরণ, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে লিঙ্গ বৈষম্য দূর করা। তৃতীয়ত হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো। চতুর্থত হচ্ছে অর্থনীতিকে টেকসই করা, ঠিক আছে, অর্থনীতি। এই যে চারটে ইন্ডিকেশন, এইগুলো এছাড়াও প্রচুর রয়েছে, আমি এই চারটেকে বলে দিলাম, এটা হচ্ছে প্রধান। এগুলো নেওয়া হয়েছিল কোথায়? ব্রুন্টল্যান্ড কমিশন নামক একটা ব্রুন্টল্যান্ড কমিশন, এইগুলো, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই সমাজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লক্ষ্য কি কি হবে? দারিদ্রতা দূর করা, লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি ঘটানো, এবং আমাদের যে ইকোনমি বা অর্থনীতি সেটাকে টেকসই করা। এই চারটে হবে প্রতিটা মানুষের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্ব বা গুরুত্ব, ঠিক আছে। এটা হলো ন্যাচারাল রিসোর্সের আমাদের লাস্ট ক্লাস। বলো বোঝা গেছে কিনা, বলো কারো কোথাও সমস্যা আছে কিনা সেটাও স্যার বলো। ব্রুন্টল্যান্ড কমিশনটা ওটা বলুন তো। ব্রুন্টল্যান্ড কমিশনটা, হ্যাঁ। ব্রুনল্যান্ড কমিশন আর কিছুই নয়, একাধিক কমিশন তৈরি হয়, ঠিক আছে। পরিবেশ সম্পর্কিত একাধিক কমিশন তৈরি হয়। যেমন আমরা সুইডেনের স্টকহোমের ক্ষেত্রে সেখানেও বিভিন্ন কমিশন রয়েছে, বা আমরা কিয়োটো প্রোটোকল যেগুলো পড়েছি, মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে। মন্ট্রিল প্রোটোকল 1987, কিয়োটো প্রোটোকল হয়েছিল তোমার 1997। সেই সব ক্ষেত্রে এই প্রতিটা প্রোটোকল জারি করার জন্য, পরিবেশে কিভাবে উন্নয়ন ঘটানো যায় এই সমস্ত কিছুর জন্য মানে কয়েকজন ব্যক্তি মিলে একটা দল তৈরি করে, ঠিক আছে, সেটাকেই আমরা কমিশন বলি। এবার এই যে ব্রুনল্যান্ড কমিশনটা হয়েছিল, সেই ব্রুনল্যান্ড কমিশন আমাদের ইউনাইটেড নেশনের অন্তর্গত, ঠিক আছে। তারা ঠিক করে দিয়েছিল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, বা প্রতিটা দেশকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই নীতিকে মেনে চলতে হবে। এই জিনিসটা কিন্তু ব্রুনল্যান্ড কমিশন ঠিক করে দিয়েছিল, ঠিক আছে। মানে মেন কথা তারা বলেছিল কি না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে, ঠিক ঠিক আছে, এটাই তাদের এই যে ব্রুনল্যান্ড কমিশন। তার মানে মোটামুটি এই যে মানে কি বলবো, তাদের এই যে আলোচনা সভা বলতে পারি আমরা, সেটা চলেছিল 1984-এ শুরু হয়েছিল 1984 সালে, এবং পরবর্তী 3 বছর এটা চলেছিল 1987 সাল পর্যন্ত, ঠিক আছে। আর হ্যাঁ, এজেন্ডা 21 এর ব্যাপারটা বলে দিই। এজেন্ডা 21, ঠিক আছে। এই যে এজেন্ডা 21 সেটা গৃহীত হয়েছিল ব্রুনল্যান্ড কমিশনের উপর ভিত্তি করে। এখানে কি করা হয়েছিল, এখানে 21টি মূল এজেন্ডা বা মূল লক্ষ্য তাদের কাছে তুলে ধরা হয়েছিল। যেমন ওই যে যেমন ওগুলো পড়লাম না আমরা, যে দারিদ্রতা দূরীকরণ, পরিশ্রুত পানীয় জল, লিঙ্গ বৈষম্যতা দূরীকরণ, শিক্ষার অধিকার, মানে প্রতিটা পৃথিবীর প্রত্যেকটা নাগরিককে শিক্ষিত করে তুলতে হবে, এরকম এরকম 21খানা এজেন্ডা তারা কিন্তু করেছিলেন। সেইটাকে একসাথে এজেন্ডা 21 বলা হয়। তো যদি বলা হয় এজেন্ডা 21 এর প্রবক্তা কারা, তো মনে রাখবে ব্রুনল্যান্ড কমিশন 1984 থেকে 1987, তারা এই এজেন্ডা 21 এর প্রবক্তা। এজেন্ডা 21 এর মধ্যে মোট নীতির সংখ্যা কত ছিল, যদি প্রশ্ন আসে মনে রাখবে, নীতি ছিল 27, ঠিক আছে। বেশ, বলো কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? স্যার বলো। স্যার বলছি গ্রিন এনার্জির উদাহরণগুলো স্যার কি বলেন, আরেকবার একটু বলবেন? গ্রিন এনার্জি, অবশ্যই। গ্রিন এনার্জি হচ্ছে সেই সমস্ত এনার্জি যেসব এনার্জিগুলো আমরা ব্যবহার করলে পরিবেশের কোনো রকম দূষণ হবে না। যেমন সিএনজি হতে পারে, ঠিক আছে, কমপ্লেক্স ন্যাচারাল
সিএনজি চালিত বিভিন্ন গাড়ি, ইলেকট্রিক ভেহিকেল, যেমন ইলেকট্রিকের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে যেগুলো চলে, স্কুটার হতে পারে, বাইক হতে পারে, বা ফোর হুইলার হতে পারে, সবকিছুই। ঠিক আছে, সেগুলো সব হচ্ছে আমাদের ট্রেন। ট্রেন কিন্তু এক প্রকারের গ্রিন এনার্জি, ইলেকট্রিক ট্রেন অবশ্যই। তো মানে যে সমস্ত শক্তি উৎপাদনে বা সেই শক্তি ব্যবহারে পরিবেশ কোনো রকম ভাবে দূষিত হয় না, সেগুলোকে আমরা গ্রিন এনার্জি বলবো। ওকে স্যার। হুম। আচ্ছা, আর কোথাও কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার হয়েছে টোটালটা? বলবে একটু, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। স্যার তোমাদের মক টেস্ট আমি দিয়ে দিই, দাঁড়াও খালি ভুলে যাচ্ছি। আচ্ছা, 30 নম্বরের একটা মক টেস্ট দিচ্ছি আমি তোমাদের গ্রুপে, তোমরা করো, আমি কালকে অ্যানসার দিচ্ছি সকালে। বলো সৌভিক, বলো। ওটাই স্যার বলছিলাম, হ্যাঁ, মক নোট টেস্ট টেস্টটা কখন নেবেন? এক্ষুনি দিয়ে দিচ্ছি। 30 নম্বর আছে, প্রপার টাইম ধরে তোমরা অ্যানসারটা করো 30 নম্বরের। ঠিক আছে, অ্যানসার করে সবাই জমা দাও, যাদের আজকে সময় হবে আজকে জমা দিয়ে দাও ওই গ্রুপে। আর যদি কারো আজকে কোনো কাজ থাকে বা বাইরে থাকো, কালকে জমা দিও, কালকে দুপুরের দিকে আমি অ্যানসার দেবো। ঠিক আছে, আর বলো, কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো? না স্যার। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো তাহলে আজকে শেষ করলাম ক্লাসটা এখানে। গুড নাইট সবাইকে। ওকে স্যার, গুড নাইট।